حي على الفلاح. السلام عليكم. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين والصحابة أجمعين. রামফিটের অর্গানাইজার বৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি এবং রামফিট কর্তৃপক্ষকেও সাধুবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি যে এ ধরনের একটা একাডেমিক প্রোগ্রামের মধ্যে আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানাবার জন্য। তো আমি সঙ্গত কারণেই আমার কিছু লিমিটেশনস আছে। তো সবচেয়ে বড় লিমিটেশন হলো যে আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না বা সেভাবে ম্যাটেরিয়ালস প্রিপেয়ার নেই। তো আমি কিছু কথা বলে যাই। এর মধ্যে এক নম্বর হলো যে মেডিকেল ইথিক্স বলতে আমরা কি বুঝি। Actually, medical ethics is a code of conduct for the members of the medical profession in order to render the best possible service to the humanity and to maintain the honor and dignity of the profession. খুব সহজ করে বললে this is medical ethics. যে আপনার প্রফেশনাল মেম্বার যারা আছেন, মেডিকেল প্রফেশনাল যারা আছেন, তারা কতটা ভালো করে মানবতার সেবা করতে পারবেন এবং নিজেদের প্রফেশনের ডিগনিটি এবং অনারকে আপহোল্ড করতে পারবেন। তার জন্য যে কোড অফ কন্ডাক্ট, দিস ইজ ইউর মেডিকেল এথিক্স। এটা হলো খুব সহজ করে সোজা করে বলা। এর উপরে ভলিউম লেখা হয়ে গেছে আসলে। তো আমরা সেগুলো ছাত্র না, আমরা সেগুলো টিচারও না। তো আজকে আপনাদের এখানে জানলাম যে এই বিষয়ে কথা বলতে হবে, তো তখন আমি কিছুটা এনলাইটেড হওয়ার চেষ্টা করলাম। তো এই যে মেডিকেল এথিক্স এর কথা আমরা বলছি, এটার ইতিহাসটা কেমন, এটা কিভাবে ইভালুয়েট হয়েছে, জেনেসিসটা কেমন। মেডিকেল ইথিক্স আসলে আমরা প্রথম যেটা দেখি যে হিপোক্রেটিকের অথ, এটাকে আমরা প্রথম একটা রিটেন ডিক্লারেশন হিসেবে পাই। হিপোক্রেটিক কত সময়ের মানুষ? হিপোক্রেটিক ছিলেন যিশু আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের জন্মের 400 বছর আগের মানুষ। ঈসা আলাইহিস সালামের জন্মের 400 থেকে 500 বছর আগে ওনার জন্ম, এবং তখন ওই সময় উনি প্রথম একজন ফিজিশিয়ান হিসাবে তার কি কি বিষয়ে তার অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত সে সম্পর্কে ধারণা দেন। এবং এটা ওনার পার্সোনাল অথ হিসেবেই ছিল। এটাকে ইনস্টিটিউশনালাইজ করা, আইনে নিয়ে আসা, এই কাজটা প্রথম হয় এটা ওনারও মৃত্যুর আরো 900 বছর পর। In about 5th century, Ostrogothic king Theodoric the Great, ইনি প্রথম ওনার রাষ্ট্রে the first code of medical ethics, যেটা উনি নাম দিয়েছিলেন তখনকার ভাষা অনুযায়ী ফর্মুলা কমিটিস আর্কিয়াট্রোটামা, এই হিসেবে উনি এটাকে কিং থিওডর এটাকে আইনে আনলেন। এটা হলো 5ম শতাব্দীর কথা। এরপর এখানে ক্যাথলিক স্কলাররা, দেন জুইস স্কলাররা এখানে ইনপুট দিয়েছে। ক্যাথলিক স্কলারদের মধ্যে থমাস অ্যাকুইনাস, ওনাকে খুব রিকগনাইজ করা হয়, থমাস অ্যাকুইনাসকে। জিউসদের পক্ষ থেকেও এখানে ইনপুট দেওয়া হয়েছে এবং সেগুলো তাদের কালচারাল এবং ধর্মীয় অনুশাসনকে কাঠামো করেই করা হয়েছে। এরপর আজকে যে আমরা চিকিৎসা বিজ্ঞানের যে অবস্থা দেখছি, এটার আধুনিকীকরণ বা প্রকৃত বৈজ্ঞানিক সূচনা যাদের মাধ্যমে হয়েছে, সেই মুসলিমরা এই মেডিকেল এথিক্স এর উপর অনেক লেখালেখি করেছেন। ইন্টারেস্টিংলি 7ম থেকে 1100-1200 শতাব্দী পর্যন্ত অধিকাংশ ইসলামী চিন্তাবিদ বা স্কলাররা
একই সাথে তারা ছিলেন চিকিৎসা বিজ্ঞানী, জ্যোতির্বিদ, তারা ছিলেন ভাষাবিদ, তারা ছিলেন ফিকাবিদ। অনেক বিষয়ে তারা একই সাথে তারা একেকজন একটা ইউনিভার্সিটির মতো ছিলেন। তো হিস্ট্রিতে আমরা যেটা দেখি, খুব নাটশেল যদি আমরা হিস্ট্রি পড়ি, তাহলে ওয়েস্টার্ন লিটারেচারে যাদের প্রতি ওরা লিগেসি ওরা স্বীকার করে না, এর মধ্যে প্রথম হলো ইশাক ইবন আলী আল রুহাই। ইনি হলো ওদের কাছে ফার্স্ট ম্যান। ওনার একটা বই আছে, সেই বইটার নাম হলো কন্ডাক্ট অফ এ ফিজিশিয়ান, এবং এটা আসলে ফার্স্ট বুক ডেডিকেটেড টু মেডিকেল এথিক্স। এই প্রথম বই আকারে মেডিকেল এথিক্স এর উপরে প্রথম লিখেছেন ইসাক ইবন আলী। তো এটা আপনার নাম ছিল কন্ডাক্ট অফ ফিজিশিয়ান, এটা পরে এগুলি ট্রান্সলেটেড হয়েছে, সেই হিসেবে নামটা এসছে। এরপর ইবন সিনা, আমরা যাকে জানি ইবনে সিনার দ্য ক্যানন অফ মেডিসিন, যেটা ওরা কিন্তু ইবনে সিনা হিসেবে বলে না, ওরা বলে অ্যাভিসিনা। তো এই বইটাকে ওয়েস্টার্ন রেকগনাইজ করেছে। এরপর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, যাকে পশ্চিমারা বলে রাজেস হিসাবে, ওনার কন্ট্রিবিউশন ওরা অনেক জায়গায় আলোচনা করেছেন। তো দেখা যায় আজকে যে মেডিকেল এথিক্স এসছে, এটার আগে এখানে ইউর ক্যাথলিক, জিউস এন্ড বিফোর দিস রোমান এন্ড ইসলামিক, সব ধরনের ইনপুটই কিন্তু আছে। সভ্যতা তো তাই আসলে, মানুষের আজকের যে অবস্থা, এটা সব মিলিয়েই আজকের অবস্থা, সবারই কন্ট্রিবিউশন আছে। কিন্তু আমরা আজকে যে মেডিকেল এথিক্স এর কথা বলছি, সেটাই আধুনিক সময়ের যে মেডিকেল এথিক্স, এটা প্রথমেই এটা আসছে একজন ব্রিটিশ ফিজিশিয়ান থমাস পার্সিভাল। থমাস পার্সিভাল প্রথম 1803 সালে উনি একটা পাবলিকেশনস আনেন, এবং সেই পাবলিকেশনস এ প্রথম এই শব্দ দুটো আসে, যে মেডিকেল ইথিক্স এন্ড মেডিকেল জুরিসপ্রুডেন্স। থমাস পার্সিভালের এই আইডিয়া থেকে পরবর্তী সময়ে আধুনিক যে মেডিকেল এথিক্স সেটার উদ্ভাবন, এবং এটা থমাস পার্সিভালের রাইট আপ থেকে ব্রিটিশ পার্লামেন্টে 1815 সালে 1815 ওরা তখন একটা অ্যাক্ট অ্যাডাপ্ট করে। হ্যাঁ, সেটা হলো অ্যাপোথেকেরিস অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে ওরা রেগুলেশন আনতে চায়। দিস ওয়াজ দ্য বিগিন অফ রেগুলেশন অফ দ্য মেডিকেল প্রফেশন ইন ইউকে। তো আচ্ছা, তো এখন এ হলো গিয়ে আধুনিক মেডিকেল এথিক্স এর যাত্রা শুরু হলো 1803 সালে, এবং সেটা 1815 সালে ব্রিটিশ পার্লামেন্টে ওরা একটা অ্যাক্ট হিসেবে নিল, এবং 1847 সালে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এই কোডটাকে অ্যাডাপ্ট করলো, এবং এটা মোস্টলি ডিপেন্ড অন পার্সিভালস ওয়ার্ক। ইতিহাসটা এরকম। বাংলাদেশে কি দাঁড়িয়েছে? বাংলাদেশে দাঁড়িয়েছে যে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, বিএমডিসি যেটাকে আমরা বলি, এনারা এই 1980 সালের সেপ্টেম্বর মাসে তারা একটা অ্যাক্ট ঘোষণা করেন। সেখানে আপনার মেডিকেল ইথিক্স এর উপরে ওনারা কিছু আইন জারি করেন। আমরা জানি যে বাংলাদেশ ডাক্তারদের জন্য রেগুলেটরি অর্গান হলো বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল। তো এই কাউন্সিলে অনেকগুলো ধারা বলেছে। আপনার অ্যাকর্ডিং টু বিএমবিসি গাইডলাইন্স, একজন মেডিকেল গ্রাজুয়েটের, একজন মেডিকেল প্র্যাকটিশনারের তার রেজিস্ট্রেশন বহাল রাখতে গেলে কি কি করতে হবে, এরকম ওনারা অনেকগুলো বলেছেন। এর মধ্যে 11টা মোস্ট ইম্পর্টেন্ট। 11টা সব বলা যাবে না, তো আমি দুই একটা বলি। একটা নম্বর ওনারা বলছেন যে কখন তার রেজিস্ট্রেশন বাতিল হবে বা স্থগিত হবে। এক নম্বর কথা হলো, ইফ হি অর শি গিভস এনি সার্টিফিকেট দ্যাট কন্টেইনস এনি ফলস স্টেটমেন্ট। এটা বাংলাদেশের মেডিকেল এথিক্স এর আলোচনা করছি আমি। And if he or she accepts any illegal gratification from a patient in the course of his professional duty. আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারছি এগুলো। এবং if he or she found guilty of causing an illegal abortion or of prescribing drugs in violation of the Dangerous Drug Act, or who becomes addicted to a drug himself or is
convicted of driving under the influence of alcohol or other drug. আচ্ছা, তারা আরো বলছে যে যদি if he or she commits adulteration or has an improper association with the person having professional relationships, সেটা রোগীর সাথে হতে পারে, কলিগদের সাথে হতে পারে, হসপিটালের যে কোনো লেভেলের কর্মচারী কর্মকর্তার এই ধরনের সম্পৃক্ততা তার সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য যথেষ্ট। And if she discloses any information obtaining in confidence from a patient except when necessary to do so in the interest of the security of the state or the maintenance of law and order in the country, এটা আমরা বুঝি আইনের সহায়তা করার জন্য কোর্টে যে যদি কিছু গোপন তথ্য বলার দরকার হয় তখন বলবে, আদারওয়াইজ এটা পেশেন্টের গোপনীয়তা, তথ্যের গোপনীয়তা আমাদের রক্ষা করতে হবে। And if she commits gross negligence in respect of his professional duties to the patient, এইটা কিন্তু আমরা মানে অহরহ আমাদের দ্বারা ঘটে, অহরহ। আমি কিছু এক্সাম্পল বলবো সময় পেলে। সো আমি 11টা বেসিক ইনফরমেশন কোড অফ কন্ডাক্টের মধ্যে আমি 6টা বললাম, বাকিগুলা আমি আমার মনে হয় যে সময় হতে এতটা অ্যালাউ করবে না। তো বাংলাদেশের মেডিকেল ইথিক্স এর যে অবস্থা, একটা কথা আমার বলাই লাগে, সেটা হলো if he or she commercializes any secret remedy or share any professional fees with any other medical practitioner or other person in the form of commission, mind it, এই যে কমিশনের বাণিজ্য বাংলাদেশে, এটা কিন্তু বাংলাদেশের বিএমডিসির আইন অনুযায়ী এটার অবস্থা কি এটা আমরা বুঝতে পারছি। এখন আমি দুটো জায়গা থেকে দুটো কথা এই মেডিকেল এথিক্স নিয়ে বলি। এটা ধরেন, এটা আমরা যে মেডিকেল এথিক্স এখন বলছি, এটা আমরা ইসলামিক ফিকা, ইসলামিক মেডিকেল এথিক্স এর কথা বলছি না। আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়েস্টার্ন মেডিকেল এথিক্স। আমি বলছি আমাদের প্রিভেইলিং বাংলাদেশের আমাদের এথিক্স সম্পর্কে আমাদের অবস্থানটা কোথায় সেটা নিয়ে কথা বলছি। তো এখানে এই যে মেডিকেল এথিক্স এর বিষয়ে খুব কনক্লুসিভ দুটো কথা আমি বলতে চাই। একটা হলো মেডিকেল এথিক্স ডিলস উইথ দোজ ethical principles that govern professional conduct in medicine. This is medical ethics. And medical ethics implies obligations of the physician toward the patient as well as some obligations towards other physician. এইটাতে আমাদের অবস্থা কি, এটা আমার মনে হয় আমার মতো সিনিয়র লোকজনের মুখে বলা খুবই অশোভন হয়ে দাঁড়ায়। যে মেডিকেল ethics implies obligations of the physician toward the patient as well as some obligations towards other physician. আমার মনে হয় যারা আমার এখানে আছি সবাই মেডিকেলের ছাত্র ছাত্রী এবং ডাক্তার, আমার বাংলা বলার দরকার হবে বলে মনে হয় না। আমি আরেকটা জায়গা থেকে বলি, the most important obligations of the physicians toward the patient are fidelity to the patient's interest, truth telling of physicians, and confidentiality of patient information. In a physician-patient relationship, where there are emotional and physical intimacies, patients often entrust their bodies and sometimes even their lives to physician. কত বড় কথা! তারা তাদের শরীরটাকে সঁপে দেয় নিশ্চিন্তে, এমনকি জীবনটাও। And therefore trust must exist. Medical ethics provides the basis for this trust to ensure patients and their interest are the most important. To promise to keep their confidence and to deal honestly with them are fundamental values of medicine to which physicians must adhere. এখানে আমি বলে রাখি যে আপনারা মেডিকেল সাইকোলজির কাউন্সিলিং এর বিষয়ে বলছিলেন, দুটো জায়গায় ডাক্তাররা আমাদের এ পর্যন্ত স্টাডি বলে, দুই জায়গায় ডাক্তাররা খুব বিপদ। তারা পেশেন্ট এবং পেশেন্টের রিলেটিভস সাথে তাদের সম্পর্ক যথাযথ থাকেনি। সেটা হলো, একটা হলো মানসিক রোগীদের ক্ষেত্রে, আর একটা হলো আপনার গাইনিয়ান অফসের রোগীদের ক্ষেত্রে। এটা ইন্টারন্যাশনাল পাবলিকেশনস এর রেফারেন্স বলছি আমি, এটা শুধু আমাদের দেশের কথা বলছি। এখন কথা হলো যে আপনারা র্যামফিট যেটা চাচ্ছে সেটা তো আরো অনেক বড় কথা, সেটা তো ইসলামিক ফিকার সাথে রিলেটেড। আপনারা সবকিছু মিলিয়ে যেটা হয়তো করতে চাইবেন সেটা হলো শরিয়া কমপ্লেন্ট হসপিটাল করতে চাইবেন। আমার ধারণা যে the ultimate goal or the operational goal will be establishing Sharia complaint hospital. তো সেটা যদি করতে হয় তাহলে বাংলাদেশের অবস্থা কি?
এবং পৃথিবীতে আসলে শরিয়া কমপ্লিট হসপিটাল এগুলো কিরকম? আমার যতটুকু ধারণা ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক শরিয়া কমপ্লেন হসপিটাল আছে, এছাড়া জর্ডানে আছে, সৌদি আরবিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, পাকিস্তানে আছে, আরো দুই একটা দেশে থাকতে পারে, আমার এগুলো আমি জানি। এখন বাংলাদেশে এরকম কিছু আছে কিনা, খুব হোপলেসলি বলতে হয় বাংলাদেশে এরকম কিছু নেই। বাংলাদেশে এরকম কিছু নেই, আসলে বাংলাদেশে এরকম কোনো স্কুল অফ থটই ডেভেলপ করেনি এখন পর্যন্ত ওরকম করে যে এগুলা এইভাবে কিছু অর্গানাইজ করবে। বাংলাদেশে যেটা হয়েছে, কিছু হসপিটাল হয়েছে যেগুলা নামের সামনে ইসলামী আছে আর কি, এরকম বহু জায়গায় আছে, বহু হোটেল আছে ইসলামিয়া হোটেল, যেখানে হারাম জিনিস খাওয়ানো হয়। তো এটা তো হলো আমাদের দেশের অবস্থা। তো বাংলাদেশে এই ধরনের কিছু নেই আমার কাছে, যেটা আপনারা আশা করেছেন যে সিচুয়েশন অ্যানালাইসিস। আর হলো যে বিএমডিসি যে আইনের কথা বলেছে বা ইন্টারন্যাশনাল যেভাবে বলা হয়, তো আমি আমি আসলে ছিলাম 1800 ইয়ে পর্যন্ত, যে কি হলো হিস্ট্রিটা, আমেরিকাতে হলো, ইংল্যান্ডে হলো, তারপর আসলে ইতিহাসটা আর একটু এগিয়েছে। ইতিহাসটা এসে পরে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে এই 1948 সালে 1948 সালে জেনেভা কনভেনশন আমাদের হয়েছে। জেনেভাতে আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে, তখন তো সেটা ছিল ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন, সেটার জেনারেল অ্যাসেম্বলিতে এই কোড অফ কন্ডাক্ট অর মেডিকেল এথিক্স এর বেসিকটা ওরা দে হ্যাভ ডিক্লার্ড ইট অ্যান্ড ইট ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য ওয়ার্ল্ড কমিউনিটি ইন 1948। সেটাই এখন ধারাবাহিকভাবে চলছে। সেটারও নানা রকম পরিবর্তন হয়েছে, নানা রকম অ্যামেন্ডমেন্ট হয়েছে, আসলে এগুলোর নানা রকম পরিবর্তন হয়েছে। এগুলো পরিবর্তনগুলো নানা রকম অ্যাডাপ্টেশন হয়েছে 1948 সালের পর 1968 সালে, 1983 সালে, 1994 সালে, 2005 সালে, 2006 সালে, আলটিমেটলি অ্যামেন্ডেড ইন 2017। এগুলো করে একটা পর্যায়ে এসছে ইন্টারন্যাশনাল কমিউনিটির মেডিকেল ইথিক্স সম্পর্কে ধারণা এবং সেটা রেগুলেশনস। এখন আমাদের দেশে যতটুকু আমরা ঘোষণা করেছি, বিএমডিসি করেছে, সেটার অ্যাপ্লিকেশন কতটুকু? তো এক নম্বর কথা হলো, এর উপর তো স্টাডি নাই, আমি জানি না আর কি, আমি জানি না যে স্টাডি, এর উপরে কোনো স্টাডি হয়েছে কিনা। স্টাডি তো পাবলিশ করতে পারবে না, কারণ স্টাডি যদি পাবলিশ করে তাহলে আমাদের যে মেডিকেল অর্গান গুলো আছে, নানা রকমের আপনার সংস্থা আছে, হ্যাঁ, তারা কিন্তু প্রতিবাদ করবে, ধর্মঘট ডেকে বলবে যদি এগুলা পাবলিশ করা হয়। কারণ আমরা তো বুঝতে পারছি আমাদের অবস্থা কি, আমরা আমরা বুঝতে পারি। কারণ হচ্ছে যে এই যে যেটা বলা হয়েছে যে আপনার রেসপন্সিবিলিটি, এ ফিজিশিয়ান হ্যাজ রেসপন্সিবিলিটি টুয়ার্ডস হিজ কলিগ অলসো, অ্যানাদার ফিজিশিয়ানের উপরে। সেক্ষেত্রে আমাদের অবস্থা খুবই শোচনীয়। আমাদের অবস্থা এটা বর্ণনাযোগ্য নয়, আমরা যা করি। আমাদের একজন টিচার, একজন প্রফেসর, আর একজন প্রফেসর আরেকজন প্রফেসরের ফাইল ছুড়ে মারে। তো আমরা তো বাজে অবস্থায় আছি। তারপর আমরা যেটা শরিয়ার দৃষ্টিতে গীবত বলি, এই গীবতের কোনো ধারণাই আমার মনে হয় আমাদের পেশাজীবীদের মধ্যে নেই। আমাদের জুনিয়রদের কথা আমরা জানি না কিভাবে তারা কথা বলে, কি ভাষায় কথা বলে, কারণ ভাষাই তো চেঞ্জ হয়ে গেছে। আমরা যে ভাষায় কথা বলি, আমার ছেলে মেয়ে তো সেভাবে সে ভাষা আমরা তো তাদের ভাষা সবসময় বুঝিও না। তো এখন যেটা দাঁড়িয়েছে যে যাদের ভাষা আমরা বুঝি, সে সিনিয়রদের অবস্থা কি? তারা টিরুমে বসে গীবত করাটা কোনো বিষয়ই মনে করে না। আকারে, ইঙ্গিতে, বডি ল্যাঙ্গুয়েজে নানা ভাবে এগুলো চলছে। তারপর যদি বলেন কমিশন খাওয়ার কি অবস্থা, কমিশন তো হালাল হয়ে গেছে। কমিশন হারাম যারা বলে তারাই তো হলো গিয়ে এখন কনজারভেটিভ, এবং তারাই তো পশ্চাৎপদ, তারা প্রগতির অন্তরায়, তারা অনেক কিছু ফান্ডামেন্টালিস্ট। তো এখন যখন কমিশন হয়ে গেছে, এখন স্পিড মানে ভাষারও পরিবর্তন হচ্ছে। তো এখন এই তো হলো বাংলাদেশের অবস্থা। তো এরপর যদি বলেন যে আসলে ডাক্তারদের লক্ষ্য উদ্দেশ্য কি, আপনারা যে ফিকার কথা বলছেন, যে ইসলামিক রেগুলেশনস এর কথা বলছেন, সেখানে আমাদের মুসলমানদের যেটা বলা উচিত, সেটা লক্ষ্য হলো সমস্ত কাজগুলোকে ইবাদায় পরিণত করা, সমস্ত কাজগুলোকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মতো করে সে কাজগুলো করা। আর আমাদের ডাক্তারদের মূল কাজ হলো টাকা কামাই করা। দে আর মানি মেশিন। সকাল থেকে শুরু করে রাত 12টা-1টা পর্যন্ত দে আর আর্নিং মানি। একজনে 3টা-4টা করে চেম্বার করে, 2টার কমে চেম্বার তো কেউ করে না। যারা এই বিজি প্র্যাকটিশনার দেখবেন যে ঢাকা শহরে 2টা-3টা করে চেম্বার। তো এখন তাদের টার্গেট একটাই, আর্নিং মানি।
এখন সেটা তারা করে যাচ্ছে। এখন এইটার সীমারেখা কোথায় যাবে সে তুলনায় আমাদের পাশের দেশে যাদের ইমান নাই, ধর্ম নাই, তারা অনেক ভালো এই মেডিকেল এথিক্স এবং পেশেন্ট এরিয়ার বিষয়। যেমন ধরেন এখানে আমাদের মেডিকেল স্টুডেন্ট আছে, তারা 50 স্টুডেন্ট আছো। আমরা বলি যে তুমি যখন একটা পেশেন্ট দেখবে, পেশেন্টকে যখন তুমি কাউন্সিলিং করবে, তখন তোমাকে 3টে বিষয়ে কথা বলতে হবে। একটা হলো যে তুমি বলবা যে এই তুমি যা বুঝলা হিস্ট্রি নিয়ে ফিজিক্যাল এক্সামিনেশনের পরে তুমি একটা প্রফেশনাল ডায়াগনোসিস তো পৌঁছার পরে তুমি পেশেন্টকে বলবে, তো কাউন্সিলিং করতে হবে, প্যারেন্টস কে কাউন্সিলিং করতে হবে। তো সেখানে তোমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য নেচার এন্ড ফিউচার অফ দ্য ডিজিজ। তোমাকে জানতে হবে হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশনস এন্ড হোয়াট ইজ দ্য আউটকাম। আর তোমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য প্রগনোসিস এন্ড হোয়াট ইজ দ্য ফলো আপ, হোয়াট ইজ দ্য ফলো আপ প্রোগ্রাম ফর দিস কেস। ইন্ডিভিজুয়াল কেসগুলো তো আমরা এইভাবেই শিখাই আমাদের 50 স্টুডেন্টদেরকে। আচ্ছা, এখন যদি সে প্রপারলি হিস্ট্রি নিতে হয় এবং মেটিকুলাসলি তাকে যদি ফিজিক্যাল এক্সামিনেশন করতে হয়, এগুলো বাস্তব কথা, এগুলো কোনো মানে থিওরিটিক্যাল কথা না। এখন এই কাজগুলো করতে গেলে তাকে সময় দিতে হবে না? একজন ইন্টার্নের জন্য হয়তো এই কাজটা করতে গেলে যেখানে 20 মিনিট লাগবে, একজন সিনিয়র কনসালটেন্টের হয়তো 7-8 মিনিটে সেটা সেরে ফেলতে পারবে। কিন্তু 7-8 মিনিট সময় তো দিতে হবে। এই কথা কি আমরা জানি না যে আমাদের বড় বড় টিচাররা, বড় বড় প্র্যাকটিশনাররা একটা পেশেন্টের পিছনে 2-3 মিনিটের বেশি সময় দেয় না। তাহলে প্রথম কথায় আমি যেটা ক্লাসে যেয়ে বলি, আমার ছাত্রদেরকে পড়াই, সেই জিনিসটাই আমি সন্ধ্যায় আমার চেম্বারে, আমার প্র্যাকটিসে সেটা আমি অ্যাপ্লাই করি না। এবং এই যে এটা করি না, কি এটা করি না মানে হলো যে আমি মানুষের অধিকার নষ্ট করছি। রোগীর যে আমার কাছ থেকে যে সময়টুকু পাওয়ার যে অধিকার, সেই জায়গাটাতে আমি খুবই গ্রসলি আমি মিসকন্ডাক্টের মধ্যে আছি। এখন এগুলো কোনো চেক এন্ড ব্যালেন্স নেই, এগুলাকে বলার কেউ নেই। এখন আরো কথা হলো যে এরপর অনেক প্র্যাকটিশনারকে আপনারা দেখবেন, অনেক ডাক্তারকে জুনিয়ররা যেমন করে সিনিয়ররা করে। জুনিয়ররা করে না বুঝে, মনের খেয়ালে বা একটু এক্সপেরিমেন্টাল ওয়েতে না বুঝে ঔষধ লেখে, না বুঝে একগাদা ঔষধ লেখে। প্রয়োজন আছে কি নাই, এর রিলিভেন্সি কি, এর কমপ্লিকেশনস কি নিয়ে কোনো ধারণা নাই, ওষুধ লিখে ফেললো। কিন্তু সিনিয়রদের মধ্যে যারা বিজি প্র্যাকটিশনার, তারা ওষুধ লেখে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে। কিছু ওষুধ তাকে চালাতে হবে। যে ডায়রিয়াতে বাচ্চাদের, আমি তো বাচ্চাদের ডাক্তার এটাই বলি, বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়াতে অ্যান্টি কি যেন বললো প্রোবায়োটিক্স দিচ্ছে। এখন অ্যাকুট ওয়াটারি ডায়রিয়াতে প্রোবায়োটিক্স দেওয়ার এমন স্ট্রং কোন এভিডেন্স নাই, কিন্তু ওনারা দিয়েই যাচ্ছেন। কেন? কোম্পানিকে বাঁচাতে হবে। বিরাট দায়িত্ব পড়ে গেছে ওনাদের উপরে যে ওনারা কোম্পানিকে বাঁচাবে। কোম্পানি বাঁচানোর ফলে ওনার বিদেশ ভ্রমণটা স্বচ্ছন্দ হবে। এই যে আমাকে তো তোমার অ্যানালাইসিস করতে বলেছো, তো মুশকিল হয়ে যায় যে এত ক্রিটিক্যাল একটা অ্যানালাইসিস হয়ে যাবে, সেটা ভালো লাগবে না। এখন কথা হলো যে এই মেডিকেল এথিক্স এর আজকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড মেডিকেল এথিক্স এর যে জায়গাটাতে এসছে, সেই জায়গাটাতে মেডিকেল এথিক্স এর কিছু ভ্যালুস তারা তৈরি করেছে। তারা কিছু ভ্যালুস কে আইডেন্টিফাই করেছে যে দিস আর দ্য বেসিক ভ্যালুস ফর মেডিকেল এথিক্স। সেটা একটা বইতে লেখা আছে, টেক্সট বুক প্রিন্সিপালস অফ বায়োমেডিক্যাল এথিক্স। এই বইটার মধ্যে এটা অনেক জায়গায় আলোচনা হয়েছে। তো ওখানে 4টা প্রিন্সিপালস কে আলোচনা করা হয়েছে, যে মেডিকেল এথিক্স এর 4টা প্রিন্সিপাল। রেসপেক্ট ফর অটোনমি, তার মানে দ্য পেশেন্ট হ্যাজ দ্য রাইট টু রিফিউজ টু চুজ দেয়ার ট্রিটমেন্ট। এন্ড বেনিফিসিয়েন্স, এর মানে 2 নম্বর কথা, এর মানে হলো a practitioner should act in the best interest of the patient, but we are not really working for the best interest of the patient. Often we are deviating from this goal. And 3 নম্বর কথা হলো non maleficence, তার মানে হলো তুমি উপকার করতে না পারো, অপকার করো। To not be the cause of harm, also এটাকে আমরা ইউটিলিটিও এটার সাথে ইনক্লুডেড, to promote more good than harm। এখন কথা হলো আমরা যে ঔষধ না জেনে লিখি, আমরা আসলে কি উপকার করি না অপকার করি? আমরা যে কোম্পানি বাঁচার ওয়াদা কইরা প্র্যাকটিসে বসি, what are really we actually? And fourth is justice, concerns the distribution of scarce health resources and the decision of who gets what treatment. এক্ষেত্রে এটা জুনিয়র ইন্ডিভিজুয়াল লেভেলের বিষয় না, এটা ন্যাশনাল পলিসির প্রশ্ন, যে আমার যা রিসোর্স আছে সেটাকে কতটা আমরা করোনার সময় এসে বুঝছি যে আমাদের অবস্থা কি। আমি জানি কোন কোন মেডিকেল, কোন কোন ইনস্টিটিউটকে সরকার আপনার কি বলে তালাবদ্ধ করে রেখেছিল, যে এটা শুধুমাত্র এমপিদের জন্য ব্যবহার হবে, শুধুমাত্র আমলাদের জন্য, তাও সচিব, এদের জন্য ব্যবহার হবে। এরকম কিছু হসপিটাল তারা ডেডিকেটেড করোনা হসপিটাল তো ছিল, এর মধ্যে আরো সুপার ডেডিকেটেড কিছু ছিল। এগুলো হলো গিয়ে
অসাম্য এবং ইনজাস্টিসের নমুনা। সো দিস ইজ দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ। আমার মনে হয় আমি অনেক বলে ফেললাম। তোমরা মানে if you allow us, then we can discuss it in a very proper way, in a very methodical way in other sessions. But in this discussion meeting, আমি তিনটা কথা ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, ডাক্তারদেরকে বলতে চাই যে তিনটা থেকে বাঁচতে হবে। আমি মেডিকেল ইথিক্স এন্ড অল দিস এন্ড ইসলামিক রিলেশনস এগুলো আমরা ডিটেইল যাব। ইন নাটশেল আমি তিনটা থেকে বাঁচতে বলি। একটা হলো অহংকার, একটা হলো অশ্লীলতা, একটা হলো তারপর হলো অবৈধ আয়। এই তিনটে জিনিস থেকে বাঁচতে হবে। একটা ডাক্তার হয়ে আমি ভেবে বসি আমি যেন কি হয়ে গেছে, আমি কত মেধাবী। খুব বোকার চিন্তা। আমাদের তো অনেক মেধাবী মানুষ দুনিয়াতে আছে, আমাদের আশেপাশে আছে, সমাজে আছে। আর এই আল্লাহ তাআলার বিশাল রঙ্গমঞ্চে, এই বিশাল ক্যানভাসে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অতি তুচ্ছাতি তুচ্ছ একটা সৃষ্টি। সুতরাং আমার অহংকারের কিছু নাই। আমি যদি নিজেকে অহংকার থেকে বাঁচাতে পারি, তাহলে আমার আলাপচারিতায়, আমার সম্ভাষণে, আমার চোখে মুখের অভিব্যক্তিতে, আমার বডি ল্যাঙ্গুয়েজে, আমার পেশেন্টের সাথে ইন্টারাকশনে, সবখানে আমি যথাযথ হতে পারবো এবং মানুষকে ভালোবাসতে পারবো। এবং ২ নম্বর হলো অশ্লীলতা। এটি হলো দ্য ফার্স্ট ওয়েপন ফর ইবলিস। অশ্লীলতার ধারে কাছে যাওয়া যাবে। আমার ডাক্তাররা, আমাদের স্টুডেন্টরা যেন এখানে খুবই নিজেদেরকে গার্ড করে। এবং অবৈধ আয়, ডাক্তার যারা হয়ে গেছে তাদেরকে নানা রকম প্রলোভন হাতছানি দিবে। তো মেডিকেল ইথিক্স এর প্রথাগত কথার বাইরে আমি আমার নিজের এই তিনটা কথা বললাম, যে অহংকার, অশ্লীলতা এবং অবৈধ আয়, এই তিনটা থেকে নিজেকে হেফাজত করতে হবে। তো আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফিজ।